পথিক তুমি পথ হারাইয়াছ কিংবা তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। এই যে দুটো লাইন বললাম, এই দুটো কিন্তু আমরা হাই স্কুল কিংবা কলেজ জীবনে দুটো ভাব সম্প্রসারণ হিসাবে কিন্তু পড়েছিলাম। আপনারা হয়তো অনেকে জানেন যে এই দুটো লাইন কোত্থেকে চয়ন করা হয়েছে। যদি না জানেন আজকের ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা সেটা সম্পর্কে অবগত হবেন। আজকের এই যে দুটো লাইন বললাম, এই দুটো লাইন নেওয়া হয়েছে আসলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাস থেকে। এই কপালকুণ্ডলা উপন্যাসটি 1866 সালে কিন্তু প্রকাশিত হয়। আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আগে কিন্তু তিনি যখন বইটই লিখতেন তখন তিনি কমলাকান্ত ছন্দ নামে কিন্তু আসলে বইগুলো আসলে লিখতেন। তাকে দেখা যাচ্ছে যে সাহিত্য সম্রাটও বলা হয়, কিংবা এই কপালকুণ্ডলাকে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসও কিন্তু কেউ কেউ বলে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে এই কপালকুণ্ডলা উপন্যাসের সামারি বলার চেষ্টা করব, সারাংশ বলার চেষ্টা করব। যারা আপনারা পড়েননি বইটা, তারা আমি আশা করি এই বইটার সামারি শোনার মাধ্যমে বইটা পড়ার প্রতি আগ্রহী হবেন। আর যারা অলরেডি পড়ে ফেলেছেন বইটা, তারা চাইলে আপনাদের স্মৃতিটাকে রোমন্থন করার জন্য এই ভিডিওটা কন্টিনিউ করে যেতে পারেন। উপন্যাসটির যে প্রধান চরিত্র কিংবা নায়ক বলতে পারি, তিনি হচ্ছেন নবকুমার। তো নবকুমার একবার আসলে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে একটা নৌকা থেকে আসলে তিনি অনেক দূরে হারিয়ে যান। হারিয়ে গিয়ে তিনি এমন একটা জায়গায় গিয়ে আসলে উঠেন, কিংবা এমন একটা জনবিচ্ছিন্ন দ্বীপে গিয়ে আটকা পড়েন, যেখানে দেখা যায় যে তিনি এক কাপালিকের কাছে গিয়ে আসলে পড়েন। কাপালিক তাকে দেখা যায় যে একসময় বলি দিতে কিন্তু উদ্যত হয়। তো কাপালিক জিনিসটা যদি আপনারা না বুঝেন তাহলে বলি, কাপালিক হচ্ছে তারাই যারা আসলে মানুষের মাথার খুলি টুলি নিয়ে তন্ত্র সাধনা করেন। যারা শ্রী কালী দেবীর সম্ভবত তারা কি করেন আসলে সাধনা করেন। তো এখানে আপনারা বইটার কাভারও দেখবেন যে এখানে খড়গের ছবি দেওয়া আছে, দেবী কালীর আসলে যে চোখ মুখ জিহ্বার ছবি দেওয়া আছে। আপনারা বইটার কাভারও কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবেন। তো এই কাপালিক যখন আসলে এই নবকুমারকে তিনি হাতের কাছে পান, তখন তিনি নবকুমারকে একটু সতেজ হওয়ার জন্য তাকে কিছু পানীয় খেতে দেন। এবং দেখা যায় যে নবকুমার ওই যে জনমানবহীন দ্বীপে গিয়ে আটকা পড়েন, সেখানে গিয়ে তিনি দুর্বল হয়ে গিয়েছিলেন। কিন্তু তার খাবার খাওয়ার ফলে কিংবা ওই যে পানীয়গুলো খাওয়ার ফলে সে কিন্তু তার যে সম্বিতটা সেটা কিন্তু সে ফিরে পায়। তো ফিরে পাওয়ার পরে দেখা যায় যে একসময় ওই কাপালিক তাকে আসলে বলি দিবে এবং তার সিদ্ধি হাসিল করবে, সেই জন্য সে বলি দেওয়ার জন্য কিন্তু কি আসলে নবকুমারকে বলি দেওয়ার জন্য উদ্যত হয়। কিন্তু ওই কাপালিকের একজন পালিতা কন্যা ছিল, ওই পালিতা কন্যার নাম ছিল কপালকুণ্ডলা। মূলত ওই কপালকুণ্ডলা থেকে এই বইটার নামকরণ আমার যেটা মনে হয় আর কি। তো ওই কপালকুণ্ডলা আসলে দেখা যায় যে নবকুমারকে কিন্তু মৃত্যুর হাত থেকে কিন্তু রক্ষা করেন। তিনি তার পিতা অর্থাৎ তার পালিত পিতা যে কাপালিক ছিল, কাপালিকের হাত থেকে তাকে অনেক দূরে নিয়ে কিন্তু কি পালিয়ে যান। পালিয়ে গিয়ে একটা নতুন আসলে জায়গায় গিয়ে উঠেন। তো নতুন জায়গায় গিয়ে উঠেন বলতে সেখানে একটা মন্দির ছিল, মন্দিরে গিয়ে উঠেন। তো মন্দিরে একজন অধিকারী ছিল, মন্দিরের অধিকারীর সহায়তায় দেখা যায় যে একসময় নবকুমার ওই কাপালিকের কন্যা কপালকুণ্ডলাকে কিন্তু বিয়ে করেন। বিয়ে করে তার যে সপ্তপদী গ্রাম, সেই সপ্তপদী গ্রামে কিন্তু ফিরে যান। তো এইখানে এসে কাহিনীর আসলে নতুন ধারা কিন্তু শুরু হয়। নতুন ধারা শুরু হয় বলতে তাদের দুইজনের সাথে অর্থাৎ কপালকুণ্ডলা এবং নবকুমারের সাথে আরেকজন ব্যক্তির পরিচয় হয় বা একজন মহিলার পরিচয় হয়, যার নাম ছিল মতি বিবি। সহজ কথা বললে তার নাম হচ্ছে লুৎফুন্নেসা বা লুৎফিউন্নেসা, সম্ভবত এখানে উপন্যাসটাতে এভাবে তুলে ধরা হয়েছে। সেখানে গিয়ে তাদের সাথে যখন পরিচয় হয় লুৎফুন্নেসার বা মতি বিবির, সেখানে কিন্তু কাহিনী একটা নতুন মোড় নেয়। তো এখানে একটা কথা বলে রাখতে চাই, আসলে কপালকুণ্ডলা যেহেতু জনবিচ্ছিন্ন দ্বীপে বাল্যকাল থেকে আসলে ওই যে কাপালিকের মেয়ে হিসাবে বড় হয়েছে, সেখানে কিন্তু খুব বেশি মানুষজন ছিল না, যার কারণে যে সামাজিক রীতিনীতিগুলো সেটা কিন্তু আসলে কপালকুণ্ডলা কখনো রপ্ত করে উঠতে পারেনি। সে কিন্তু এই সামাজিক রীতিনীতিগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারতেছিল না। যখন সে নবকুমারের বাড়িতে গেল, তখন সে ওই সামাজিক আচার আচরণগুলো আস্তে আস্তে শিখতে লাগলো। শিখে সেখানে কিন্তু তাদের সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করলো। তো এখানে আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে কপালকুণ্ডলা ছিল, কপালকুণ্ডলার নাম এখানে পরিবর্তন করে নামটা রাখা হয় কিন্তু মৃন্ময়ী। অর্থাৎ সহজ কথা বললে হুমায়ুন আহমেদের যে উপন্যাসগুলো আছে না, সেখানে একটা উপন্যাস আছে মৃন্ময়ী উপন্যাস আছে না, ওই মৃন্ময়ী উপন্যাসের মৃন্ময়ীটাই তার নাম কিন্তু রাখা হয়। কিছুক্ষণ আগে একটা চরিত্রের কথা বলেছিলাম যে মতি বিবি, আসলে এই মতি বিবি বা মতি কিংবা লুৎফুন্নেসা যেটাই বলি, সেটা ছিল আসলে যে নবকুমার, গল্পের প্রধান নায়ক নবকুমারের কিন্তু প্রথম স্ত্রী ছিল।
তো প্রথম স্ত্রী ছিল ঠিকই, কিন্তু যখন ভারতে আসলে বিভিন্ন দাঙ্গা লাগে, সংঘাত লাগে, তখন দেখা যায় যে মতি বিবিরা সেখান থেকে কিন্তু চলে যান, চলে গিয়ে ভারতের আগ্রাতে গিয়ে উঠেন, এবং আগ্রাতে গিয়ে উঠে সেখানে কিন্তু সপরিবারে মুসলিম হয়ে যান। তো সপরিবারে যেহেতু মুসলিম হয়ে যান এবং সেখানে তার নিজের নামটা আসলে পরিবর্তন করে ফেলেন। তার আগের নাম ছিল পদ্মাবতী, পদ্মাবতী নামটা পরিবর্তন করে সে মতি বিবি নাম রাখে। মতি বিবি নাম রেখে ছদ্মবেশ করে তারা সেখানে জীবনযাপন করে, কিন্তু ছদ্মবেশ ধরে জীবনযাপন করলেও মতি বিবি কিন্তু কোনোভাবেই আসলে নবকুমারকে ভুলতে পারে না। অর্থাৎ সহজ কথা বললে পদ্মাবতী ছিল আগে হিন্দু, পরবর্তীতে সে মুসলিম হয়ে যায় এবং নাম পরিবর্তন করে তার নামটা হয়ে যায় মতি বিবি। তো পথিমধ্যে যখন আসলে দুইজনের সাথে কার দেখা হয়ে যায়, এই মতি বিবির দেখা হয়ে যায় সরাইখানার ওখানে, তখন আসলে মতি বিবি জানতে পারে যে যে নবকুমার আছে, নবকুমার আরেকটা বিবাহ করেছে, সে কপালকুণ্ডলাকে বিবাহ করেছে। তো যখন সে এটা জানতে পারে, তো তখন সে বিভিন্নভাবে আসলে কপালকুণ্ডলাকে নবকুমার থেকে আলাদা করে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এমনকি সে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য কিন্তু একেবারে উঠে পড়ে লাগে বলা যায়। কিন্তু নবকুমার যখন পরবর্তীতে পদ্মাবতী কিংবা মতি বিবির যখন আসল পরিচয়টা জানতে পারে যে পদ্মাবতী থেকে মতি বিবি হয়ে গিয়েছে, তখন কিন্তু সে আসলে পদ্মাবতীকে প্রত্যাখ্যান করে, সে কিন্তু তাকে আর গ্রহণ করে না। এই জিনিসটা কিন্তু পদ্মাবতী আসলে সহ্য করতে পারে না। তো এক পর্যায়ে দেখা যায় যে ওই যে কাপালিক ছিল, ওই কাপালিক যখন আসলে এদের দুজনকে হারিয়ে ফেলে, কপালকুণ্ডলা এবং যে নবকুমার আছে দুজনকে যখন হারিয়ে ফেলে, তখন দেখা যায় যে কাপালিক এদের খুঁজতে খুঁজতে কিন্তু ওদের নিকটে চলে আসে। তো এই জিনিসটা যখন মতি বিবি আসলে জানতে পারে, মতি বিবি কিন্তু ওই কাপালিকের সাথে কিন্তু হাত মিলিয়ে কৌশলে কিন্তু আসলে যে কপালকুণ্ডলা ছিল, ওই কপালকুণ্ডলাকে কিন্তু কৌশলে ঘর থেকে বের করে নিয়ে আসে, কি জন্য? ওই কাপালিকের হাতে আসলে তুলে দিবে বলে। তো এভাবে যখন আসলে নবকুমারও এই ধরনের ঘটনাগুলো বুঝে যেতে পারে, মতি বিবির অভিসন্ধিগুলো বুঝে যায়, তখন দেখা যায় যে আসলে কাপালিক নবকুমার এবং যে কপালকুণ্ডলা ছিল দুইজনকেই একটা নদীর ধারে নিয়ে আসে। নদীর ধারে বলতে ওই তার আগের জায়গায় নিয়ে আসে, অর্থাৎ যেখানে সে আসলে মাথার খুলি টুলি নিয়ে মানুষের শবদাহ নিয়ে সে আসলে কি তন্ত্রমন্ত্র সাধনা করে, সেখানে তাদেরকে নিয়ে আসে এই জন্য যে তাদের দুজনকে কিন্তু বলি দেওয়া হবে। অর্থাৎ সে যার পূজারী, তার উদ্দেশ্যে আসলে এই দুজনকে বলি দিবে, তাদের নর রক্ত দিয়ে আসলে কি তার বলির বা তার সাধনার যে সিদ্ধিটা সেটা লাভ করবে। তো এক পর্যায়ে দেখা যায় যে নবকুমার বলে আসলে যে কপালকুণ্ডলাকে আসলে গোসল করিয়ে আনো, সাগর থেকে গোসল করিয়ে আনো, তারপর দুইজনকে আসলে বলি দেওয়া হবে। বিষয়টা ছিল এরকম। কিন্তু দেখা যায় যে যখন সাগরে আসলে দুজন কথা বলতে যায়, কথা বলতে বলতে একসময় দেখা যায় যে সাগরের ঢেউয়ের তোরে কিন্তু কি কপালকুণ্ডলা কিন্তু হারিয়ে যায়। তো এক পর্যায়ে দেখা যায় যে নবকুমারও কিন্তু কি কপালকুণ্ডলাকে খুঁজতে গিয়ে সেও কিন্তু ওই সাগরের তোরে কিন্তু হারিয়ে যায়। লেখক এটাকে খুব সুন্দর করে বলেছেন, দেখেন, নবকুমার তীরভঙ্গের শব্দ শুনিলেন, কপালকুণ্ডলা অন্তর্হিত হইল দেখিলেন, অমনি তৎপশ্চাৎ লম্প দিয়া জলে পড়িলেন। কে পড়িলেন? নবকুমার আসলে তার পিছনে পিছনে লাফ দিয়ে পড়িলেন। নবকুমার সন্তরণে নিতান্ত অক্ষম ছিলেন না, কিছুক্ষণ তাহার সাঁতার দিয়া কপালকুণ্ডলার অন্বেষণ করিতে লাগিলেন, তাহাকে পাইলেন না, তিনিও উঠিলেন না। অর্থাৎ দুইজনেই ওই সাগরের মধ্যে কিন্তু হারিয়ে গেল। এভাবে কিন্তু উপন্যাসটা শেষ হয়ে যায়। তো বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো কিংবা আরও 150 বছর আগের যে উপন্যাসগুলো, আমরা জানি তখন সাধু ভাষাটা কিন্তু প্রচলিত ছিল, এবং বঙ্কিমচন্দ্র, আমি আগে বলেছি যে আধুনিক বাংলা উপন্যাসের জনক বলা হয়ে থাকে। তো তখন তিনি আস্তে আস্তে রোমান্টিক উপন্যাসগুলো লেখা শুরু করেন। আর যেহেতু এটা সাধু ভাষায়, উপন্যাসটা বুঝতেও আমার কিছু কষ্ট হয়েছে, আমাকে মাঝে মধ্যে বাংলা ডিকশনারি খোঁজ করতে হয়েছিল, এমন এমন কিছু কঠিন শব্দ এখানে আসলে আছে। আপনারা যদি আসলে এই জিনিসগুলো বুঝছেন তাহলে তো অবশ্যই ভালো, অবশ্যই বুঝবেন, কেন বুঝবেন, আপনারা আমার থেকে ভালো। তো এই ছিল আর কি আসলে মূলত উপন্যাসটার সারাংশ। অর্থাৎ সহজ কথা বললে বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসটা একটা রোমান্টিক ট্র্যাজিক উপন্যাস, সহজ কথা বলে শেক্সপিয়ারিয়ান উপন্যাসের মতো রোমান্টিক ট্র্যাজেডি বলতে পারি। অর্থাৎ পুরো উপন্যাসটাতে দেখা যায় যে রোমান্টিসিজমে কিন্তু পরবর্তীতে নায়ক নায়িকা দুইজনে কিন্তু আসলে কি মৃত্যুবরণ করেন কিংবা তারা নিখোঁজ হয়ে যান, এ ধরনের বিষয়। তো একটা অনলাইন পোর্টালে আসলে পেয়েছিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আসলে বাংলাদেশে থাকাকালীন সময়ে আসলে এই উপন্যাসটা কিন্তু লিখেন, বা এই উপন্যাসের কতগুলো বিষয় লিখেন। অর্থাৎ তিনি যখন খুলনা জেলায় জেলা প্রশাসক হিসাবে ছিলেন সম্ভবত, আমি জানি না শিওর, তো সেখানে যখন তিনি ওই বাসভবনে থাকতেন, অর্থাৎ খুলনা জেলা প্রশাসকের বাসভবনে যখন তিনি থাকতেন, তখন আসলে তিনি এই উপন্যাসের কয়েকটা পরিচ্ছদ, আমি নিশ্চয়ই আপনাদেরকে ছবি দেখিয়েছি এতক্ষণ, কয়েকটা পরিচ্ছদ তিনি ওখানে একটা বকুল গাছ ছিল, বকুল গাছের নিচে বসে আসলে কিন্তু রচনা করেন।
তো আমার মনে হয় এই কালজয়ী উপন্যাসটা বা 150 বছরেরও বেশি আগের উপন্যাসটা আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন। আর এটা হচ্ছে বাতিগত ধ্রুপদী এডিশনের বই, খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম বাইন্ডিংয়ের বই। আমার ধারণা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, আর যারা অলরেডি পড়ে ফেলেছেন তারা সংগ্রহ না করলেও চলে। তো সবশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। এ ধরনের যদি আরও নতুন বইয়ের রিভিউ পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দিন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।